আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন এটা হলুদ কার্ড না। সমাজদারকে লিয়ে ইশারা ভি কাফি। অলরেডি অলরেডি খালেদা জিয়ার জানাজায় মানে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে জয়শঙ্কর কিন্তু মেসেজ দিয়ে গেছেন। তিনি শুধু বাংলাদেশের সরকারের প্রতি মেসেজ দেন নাই, জনগণের প্রতি নয়। তিনি কিন্তু বাংলাদেশে অবস্থিত সকল রাষ্ট্রদূত বা হাই কমিশনারদেরকে মেসেজ দিয়ে গেছেন যে ডক্টর ইউনূসের সাথে তাদের সাথে কোনো পীড়িতি নাই। তারা এর আগেই বলেছে বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া কারো সাথে তারা সম্পর্ক করবে না। আপনি দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে দেখা করেছে। এমনকি এই আমাদের আইন উপদেষ্টার সাথেও কিঞ্চিৎ দেখা হয়েছে। তিনি কিন্তু আ দেশের তথাকথিত প্রধানের সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ করেন নাই। এবং অজুহাতটা কি দিয়েছেন? সুন্দর করে। যদিও আমাদের এই তথাকথিত পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, "এখানে রাজনীতির কিছু নাই।" ইত্যাদি, ইত্যাদি বলে দায় সারা গোছের বক্তব্য দিয়েছে। কিন্তু মিস্টার জয়শঙ্কর পৃথিবীর শ্রেষ্ঠ ডিপ্লোম্যাটদের অন্যতম এবং ভারতের মধ্যে সম্ভবত তিনি খুব বর্তমানে শ্রেষ্ঠ আমার ধারণা। তো এই ব্যক্তি যখন মেসেজ দিয়ে গেলেন ইন্দিরা গা ইয়ার আপনার ইন্দিরা গান্ধীর পরে সবচাইতে আমি মনে করি উনি শক্তিশালী অবস্থানে আছেন রাজনীতিতে জয়শঙ্করকে। তিনি যে মেসেজটা দিয়ে গেলেন ডক্টর ইউনূসকে কেন দেখা করলেন না? বললেন যে, "এটা তো ব্যক্তিগত সফর।" তিনি যে কি রাজনীতি খেলে গেলেন এটা তৌহিদ সাহেব তো রাজনীতি বুঝে না। কিন্তু যারা বোঝে তারা তো বুঝে গেছে। তো আপনি যেটা বললেন দীপচন্দ্র শুধু আজকের ঘটনা না। যেই দিন ময়মনসিংহের ভালুকায় এই দীপচন্দ্র দাসকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দিল, এই দিনই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের আরো অবনতি ঘটেছে এবং বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে খুবই জঘন্য মেসেজ গিয়েছে। আর সর্বশেষ হলো এই যে ব্যবসায়ীকে ১ম এ চাকু মেরে তারপর পুড়িয়ে দিল। অনেকেই সেটা বলেছে যে তাকে দেখে ফেলেছে, চিনে ফেলেছে বলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আচ্ছা ভাই, আপনি আমাকে দেখে ফেলেছেন এর জন্য আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? পিটিয়ে মারলেই তো হয়। আগুন দিয়ে পুড়ে মারতে তো আরো সময় লাগে। আর আপনি আগুন দিয়ে পুড়ে মারছেন মানে তাহলে আপনি তো প্রস্তুতি নিয়ে আসছিলেন। আপনি পেট্রোল পেলেন কোথায়? খনিতে তো পেট্রোল করে না পকেটে। তার মানে তাকে পুড়িয়ে মারার জন্যই এসেছিল। ওগুলো হচ্ছে মানুষকে বুঝানো যাতে দীপুচন্দ্র দাসের মতো আরেকটা কেস না হয়। কিন্তু যা ঘটার তা হয়ে গেছে। যা বোঝার তা বসে গেছে। বলে গেছে, বুঝে গেছে মানুষ। মাঝখানে আরেকজনকে হত্যা করা হয়েছে ঘরের দরজা আটকে। তো এই যে ঘটনাগুলো পরপর ঘটলো, আপনি যেটা বললেন শুধু ভারত না, পৃথিবীর অনেক দেশে এবং একটা ইংরেজি কোন দেশের যেন একটা দেখলাম ইংরেজি মাধ্যমে কথা বলতেছে। সেখানেও এই বাংলাদেশ সম্পর্কে এই নৃশংসতা নিয়ে প্রতিবেদন দিয়েছে তারা। তো এটা তারা আর আপনি শুরুতেই বলেছেন যে এটা পরিকল্পিত কিনা বা এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা। আমি এটা বিচ্ছিন্ন ঘটনা মানতে রাজি না। আপনি কি মনে করেছেন যে ২৫ নম্বর ভাঙ্গা বিচ্ছিন্ন ঘটনা? আপনি কি মনে করেন যে জয় বাংলা স্লোগান দিলে তাকে আপনি থাপড়াবেন, মারবেন, জেলে দিবেন এটা বিচ্ছিন্ন ঘটনা? আপনি কি মনে করেন একটা ছেলে বলল যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। তাকে আপনি থাপড়ালেন আইনের লোক হয়ে এটা বিচ্ছিন্ন ঘটনা? একটা ছেলে যখন ডিসি অফিসে এক পুলিশকে পাঠিয়ে রাখে বলে যে সে পুলিশকে জ্বালিয়ে মেরেছে, থানা জ্বালিয়ে দিয়েছে। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা তো ড্রামা। শুনেন, এটা নির্বাচন না হইলে গ্রেপ্তার করত না। আর এটা তো প্রকাশ্য বলে শুনেন, এই ছেলেকে আমি ঘুষি মারব না, কিকও মারব না। একটা থাপড়া মারলে ৩ দিন বিছানাতে উঠতে পারবে না। সেই ছেলে এত বড় দুঃসাহস। আমার ধারণা ওর বাপের আর ওরে যদি আমি এক চড় মারি ৩ ঘন্টা কানে শুনবে না। সেই ছেলে বলে সে থানা জ্বালিয়ে দিয়েছে জি। এবং শত, শত মানুষের সামনে বলতেছে যে প্রকাশ্যে এবং সে কি প্রাউডলি বলতেছে। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? প্রাউডলি। মানে মানুষ মানে মানে একজন খুনি তাও নৃশংসভাবে হত্যা করেছে আগুন দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অফিস পরিস্থিতি সেটা গর্ব ভরে বলতেছে। সেই ছেলেটা যার গায়ে চড়ার গোস্ত নাই বলতে হয়। সেই ছেলে এত বড় দুঃসাহস এগুলো কি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা? না। সারা পৃথিবীর কাছে যে মেসেজ তাকে গ্রেফতার করুক আর না করুক, তাকে গ্রেফতার করলেও ছেড়ে দিবে আমরা জানি। এগুলো ড্রামা বাজে আমরা জানি কি করবে। আমরা কি দেখি নাই বাংলাদেশের ২৪ এর ৫ আগস্টের সন্ত্রাসী অ্যা ঘটনা ঘটার পরে জেল থেকে কি সাজাপ্রাপ্ত আসামি ছেড়ে দেয়নি? জঙ্গিদের ছেড়ে দেয়নি? মৌলবি জঙ্গিদের ছেড়ে মোল্লা ইসলামিস্ট জঙ্গিদের ছেড়ে দিয়েছে? এরকম ছেড়ে দিবে তাকে।
সময় মতো আপাতত জামাই আদরে নেওয়ার জন্য নিয়েছে, না নিলে চক্ষু লজ্জা। মনে করেন স্যারের ছেলে প্রকাশ্য বাজারে আমাকে থাপড়া মেরেছে, তখন স্যার তো বলবে এই ফরিদের মতো একটা সিনিয়র লোকের ধর হারামজাদারে ধরে বাড়িতে নিয়ে আজকে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। আসলে তো কিছু না, এগুলো নাটক। তো আমরাই তো এগুলো বুঝি। আমরা তো দুবাই থেকে চাইলে এনে খাই না, আমরা তো ভারতের চাল খাই। তো ভারতের কিছু বুদ্ধি তো ওদের মতো কিছু কূটনীতি তো আমাদের থাকবে। যাই হোক, এরা তো সবাই দুবাইয়ের চাল খায়, বর্তমান বাংলাদেশের লোক। এই মৌলবীর তো দুবাইয়ের চাল খাইতো, আমরা তো ভাই দুবাইয়ের চাল খাইনি, আমরা বাংলাদেশ ভারতের চাউল খেতাম। যাই হোক, এই যে যে বাংলাদেশ আপনি যেগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশকে আর মূল্য দিতে হবে। সারা পৃথিবীতে এই মেসেজ চলে গেছে যে বাংলাদেশ এখন জঙ্গিবাদীদের খপ্পরে, ইসলামিস্ট জঙ্গিবাদীদের খপ্পরে, স্বাধীনতা বিরোধীদের খপ্পরে। বাংলাদেশ এখন পাকিস্তানের আইএসআই এর দ্বিতীয় কেন্দ্র হয়ে গেছে। এটা বাংলাদেশের জনগণ সহ সারা পৃথিবী জেনে গেছে। সুতরাং এটা এবং মূল্য দিতে হবে। এই যে সংখ্যালঘুদের যেভাবে পুরে মেরে ফেললো, এগুলোর মূল্য ডক্টর ইউনূসকে দিতে হবে, এগুলোর মূল্য জামাতকে দিতে হবে, এমনকি এগুলোর কৈফিয়ত এবং মূল্য দুটোই দিতে হবে বিএনপিকে। তাই আমি অনেকবার বলেছি, আবারও বলি, বাংলাদেশ যেভাবে বাড়াবাড়ি করেছে, ভারতের মতো আমাদের কপাল ভালো। মনে করেন যে একজন মনে করেন যে যারা সারাদিন ঝগড়া বিবাদ করে, ঝগড়াটে লোকের পাশে আমাদের অধ্যাপক প্রফেসর স্যারের মতো, মোহাম্মদ আলী স্যারের মতো একজন প্রতিবেশী পাইছি। তার জন্য হয়তো আমাদের ঘেঁটি ধরে ঘুরায় না। কিন্তু আমার মতোই যদি আরেকজন দাঁড়ায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। ভারত অত্যন্ত সভ্য এবং প্রতিবেশী সুলভ বলে, ভারত অত্যন্ত নিরীহ প্রতিবেশী বলে শক্তিমান। ভারত কিন্তু শক্তিমান, কিন্তু নিরীহ প্রতিবেশী। তার জন্য কিন্তু আমাদের কপালে শনি এখনো লাগে নাই। নইলে বাংলাদেশ যে আচরণ ভারতের সাথে করতেছে, সরকার থেকে শুরু করে এই যে তৌহিদি জনতা যে আচরণ করতেছে, বাংলাদেশের যদি মনে করেন ভারতের 4 ভাগের 1 ভাগ শক্তি হইতো আর ভারত এটা করতো, এতক্ষণ তো ভারত দখল করে নিত। কিন্তু ভারত সেই কাজটা করতেছে না। ভারতের ভারতের সহনশীলতা, ভারতের ভদ্রতা, ভারতের কূটনীতি, এটাকে বাংলাদেশের কেউ দুর্বলতা মনে করতেছে। তারা যদি তা মনে করে, আমি মনে করি যদি ভারত বেঁকে বসে, তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। ভারত কিন্তু যুদ্ধ করবে না। আবারও আপনাকে বলতেছি, যদি আমার ধারণা, স্যারও আমার সাথে এই ব্যাপারে একমত হবেন, যে বাংলাদেশ যদি বিমান হামলা না করে কলকাতায় বা ভারতের কোন স্থানে, এই পাকিস্তানের আইএসআই এর বুদ্ধিতে, যদি তারা পরামর্শে, বুদ্ধি এবং পৃষ্ঠপোষকতায় যদি ভারতে বিমান হামলা না করে, ভারত কখনোই আমাদের আক্রমণ করবে না। তবে যে কাজটা করবে ভারত, আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে, আমাদের জাস্ট ফুড চেইনটা কেটে দিবে। আমাদের শুধুমাত্র তারা বলবে যে বাংলাদেশের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই। যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। যুদ্ধ করতে হবে না। ভারতের অর্থনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধ শুরু করলে বাংলাদেশ ৩ মাসের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আবার এত বড়, বড় হ্যান জামালপুরের ভাষায় বলে সুদূর-বুদূর করে, শখ মিটে যাবে ভারতের সাথে সুদূর-বুদূর করার শখ। এই বাংলাদেশে জিহাদিদের, তৌহিদি জনতার, জামাতিদের জাকাত, তখন এই যে জামাতিরা বলে না জাকাত আইনা আমাদের খাওয়াবে, ওই জাকাত খেয়ে বাঁচতে হবে। কিন্তু জাকাত দিয়েও কাজ হবে না। কারণ সৌদি আরব তো আপনারে তেল দিতে পারবে, মানে ডিজেল আর পেট্রোল, ডিজেল, পেট্রোল দিবে আর দিবে হইলো টাকা। তো পেট্রোল তো আপনি খাইতে পারবেন না। টাকা দিয়েও তো ভারত আপনার কাছে বেচবেন না। টাকা দিয়ে আপনি কই থেকে আনবেন? মানে পুরা না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ। শুধুমাত্র ভারত যদি বেঁকে বসে আমাদের সাথে বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ শুরু করে, ৩ মাসের মধ্যে পাকিস্তানকে তো ভিখারিস্তানে পরিণত করতে তাদের বেশ কয়েক বছর সময় লাগছে। বাংলাদেশকে জাকাতিস্তান বানাইতে ৩ মাস সময় লাগবে না ভারতের। যদি মনে করে ভারত যে কালকে আমাদের সাথে তারা মানে সিরিয়াসলি তারা যদি মনে করে যে আর কোন সম্পর্ক রাখলাম না। ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলাম না কোন প্রকার, ৩ মাসের মধ্যে বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। কেউ ঠেকাইতে পারবে না। এরা 7 সিস্টার ভাঙতে চাইছিল। তো এখন এরাই সিস্টার ব্রাদাররা আলাদা, আলাদা হয়ে যাইতেছে। এবং এইসব হোনা হি থা। এটা তো হবেই। তাদের তো কোন রাজনৈতিক দল নাই। তাদের তো কোন আদর্শ নাই। তাদের ছিল এজেন্ডা। অর্থাৎ আমার সাথে স্যারের রাজনৈতিক আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু ২ জনকে আদর্শ থাকতে হবে। এতে তো কোন আদর্শ ছিল না। এরা নিয়ে আসছিল এজেন্ডা। এজেন্ডা কারা আনে? এজেন্ডা আনে ব্রোকারেরা, এজেন্ডা আনে কর্পোরেটরা, এজেন্ডা আনে ব্যবসায়ীরা। রাজনীতিবিদ বা রাজনীতি যারা করবে, যারা দেশের কাজ করবে, কোন সমাজকর্মী, কোন ভলান্টিয়ার এবং কোন রাজনীতিবিদরা কখনো এজেন্ডা নিয়ে আসে না। তারা নিয়ে আসে আদর্শ। সেই আদর্শ বাস্তবায়ন করতে এজেন্ডা নিয়ে আসে যে এটা এইভাবে কায়েম করব। তো এদের তো কোনো আদর্শ ছিল না। এদের কাজ কি ছিল? ডক্টর ইউনূসকে তার বিদেশি প্রভুরা বাংলাদেশে কামলা হিসেবে পাঠিয়েছে। আর ডক্টর ইউনূস, যিনি একটা শিক্ষিত কামলা, তিনি বাংলাদেশে কিছু সাব কামলা রেখেছেন। এই আমার এনসিপি ভাবির পোলাদের দল, আমার ভাবির কন্যাদের দল, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, ইনকেলাব, ফিনকেলাব, হাদি কেলাব মনে করেন আর গাদিক কেলাব মনে করেন। এগুলো সব জামাতেরই সাপের ২ মুখ।
জামাতের কেউ কেউ বলে জামাতের ২০ মুখ, আমিও তাই মনে করতাম, কিন্তু এখন দেখি জামাতের ২০০ মুখ। তো এদের এগুলো বিভিন্ন মুখ, তো এরা তো ঘরের ছেলে ঘরে ফিরে যাবে, দুই একজন একটু ভনিতা করে এদিক যাবে সেদিক যাবে, এগুলো তাদের ঠান্ডা, এগুলো তাদের বলে দেওয়া, তাদের প্রেসক্রিপশন আছে। মনে করেন আমাদের এলাকায় কিছু লোক আছে, তাদের কাজে হলো মারামারি করা, সঙ্গত কারণে নাম নিতে পারি না। আমাদের অঞ্চলে বা সব অঞ্চলে আছে, গ্রামের কিছু কিছু গ্রামের লোক থাকে যারা রাতের সকালবেলা কোনো বাজারে আসে, আসার পরে তারা বিভিন্ন লোকের দলে বিভক্ত হয়ে যায়, কিন্তু বাড়িতে গেলে কিন্তু তারা একসাথেই থাকে, সব এলাকা শোষণ করে, এলাকার লোকজনের উপরে চাঁদাবাজি মাস্তানি করে, বাড়িতে গিয়ে তারা ঐক্যবদ্ধভাবে একই সাথে দাওয়াত খায়, কে কার কাছ থেকে কয় টাকা চাঁদা নিছে এগুলো বাড়িতে গিয়ে ভাগাভাগি করে। তো এনসিপি গ্যাং তাই, এরা আসলে জামাতেরই আন্ডা বাচ্চা। ওই যে প্রথম আলো কিন্তু একটা কার্টুন দিয়েছে, দেখেছেন তো? যে জামাতের কাঁধে শাপলাগুলি নিয়ে পোলাপানরা উঠে বসে আছে। অনেকদিন পরে প্রথম আলো সাহস করে একটা কলাম একটা কার্টুন ছেপেছে। মেরুদণ্ড শুধু তাদের মেরুদণ্ড কোনো কালেই ছিল না, মেরুদণ্ড আরো নিয়ে গেছে। এরা এখন তারেক রহমানকে দেবতা বানিয়ে, খালেদা জিয়াকে মহাদেবতা বানিয়ে, আর জাইমা রহমানকে দেবী বানিয়ে, ছোট দেবী বানিয়ে এরা এখন তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের জনগণ কিন্তু সব দেখতেছে। আপনি বাংলাদেশের জনগণকে বোকা মনে করেন না। আপনি মনে করেন না যে আমরা এখানে প্রচুর বিশ্লেষণ করি, স্যার অধ্যাপক, আপনি এডিটর, জনগণ কিছু বুঝে না, তাহলে ভুল হবে। তাহলে খুব ভুল হবে। বাংলাদেশের মানুষ কিন্তু আমরা যেভাবে চিন্তা করি তারা তাদের মতো চিন্তা করে। তারা কিন্তু এগুলো দেখতেছে, তারা ছাড় দিবে না। তারা বুঝে গেছে বাংলাদেশে আমরা হয়তো মুক্তিযুদ্ধের দল বলি বা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলি, তাদের ভাষায় সরাসরি যে আমলীগ না থাকলে তাদের পেটে ভাত যাবে না, এটা তারা বুঝে গেছে। শেখ হাসিনাও তারা বলে না, তারা বলে শেখ হাসিনা, অথবা গ্রামের লোক বলে হাসিনা। জামাতিদের মতো মানে নেতিবাচক বলে না, পজিটিভই বলে, কারণ তারা শেখ শব্দটা কম উচ্চারণ করে। শেখ উচ্চারণ করে কেবল শেখ মুজিবের বেলায়, তাও বলে তারা শেখ মুজিবর, তারা শেখ শব্দটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। কিন্তু তারা নেগেটিভ না, তারা পজিটিভলি এটা বলে। তো এই যে তারা বলে যে শেখের বেটি যদি না থাকে তাহলে বাংলাদেশের পেটে ভাত জুটবে না, মানুষের পেটে চাকরি থাকবে না শ্রমিকের, এটা তারা বুঝে ফেলেছে। এগুলো ওই এনসিপি বেনসিপি সব চলে যাবে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ফেলেছে তাদের প্রভু রাষ্ট্রের কথায়। আর অনেকগুলোই পারে নাই, কারণ দেখলো যে এই 16 মাসে তারা বহু চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়ে এখন কেউ পালিয়ে যাবে, কেউ চলে যাবে, কেউ কোন রকম বিএনপির হাতে চেষ্টা করতেছে যে ক্ষমতা দিয়ে পালিয়ে যাবে। এক একজন এক এক রকম পরিকল্পনা করে আছে, কিন্তু ফাইনালি কি ঘটবে সেটা তো নিবে, সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। আমার ভাষায় এগুলোকে যদি দেশে থাকে, আমি যে জামাতের লোক, আমি জামাতের এক নেতা দোয়া করছে না যে ভারত দোয়া করি ভারত যেন আক্রমণ করে, আমিও দোয়া করি এরা যেন দেশে থাকে, এরা যেন দেশে থাকে। এই যে যারা আজকে 24শে জুলাই সন্ত্রাসীর আন্দোলন করেছে, তারা নেতা খেতা, এরা যেন দেশে থাকে, আওয়ামী লীগের কিছু করতে হবে না, বাংলাদেশের জনগণ পেটে পাড়া দিয়ে ভুড়ি বাইর করে ফেলবে। জি। শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে অনেক ছিল পলিটিক্যাল, অনেক ছিল নন পলিটিক্যাল। কিন্তু যেহেতু একটা মানে এর ব্যাপার আছে, মানে সরকারি নিষেধাজ্ঞার ব্যাপার আছে, তাই আমি, হ্যাঁ, বগুড়া বাংলাদেশ থেকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। তো সরকারি নিষেধাজ্ঞা আছে, তাই আমি বিস্তারিত কিছু আমার ভিডিওতেও বলিনি, এখানেও আমি বলবো না। তবে যেটুকু বলার অংশ সেটুকু আমি নিশ্চয়ই আপনাদের বলছি। আপনারা জানেন উনি একটা নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন, সেখানে দেখা করাটা অত্যন্ত মুশকিলের ব্যাপার। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে আপনি ছবি তুলে আনলেন না কেন, একটা ছবি শেয়ার করুন। তা আমি তাদেরকে কথার উত্তরে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি যখন ঢুকি তখন আমার পুরো বডি সার্চ করা হয়, এবং আমার পকেটে রুমালটি পর্যন্ত, মানিব্যাগ রুমালটি পর্যন্ত পেন শুদ্ধ বার করে নেওয়া হয়। জাস্ট খালি হাত পায়, পারলে জুতোটাও খুলতো। নেহাত আমার ওপরওয়ালা বলে দিয়েছিল বলে ওই অপমানটুকু করেনি, ওইটুকু ছাড় দিয়েছে। তা আমি যখন 3-4টে দরজা পেরিয়ে যখন ঢুকলাম, দেখলাম একটি বিশাল ঘরে উনি একটা রাজকীয় একটা সোফার মধ্যে বসে আছেন। তার কাছে আগেই খবর ছিল যে আমি যাব। তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন, আমিও প্রীতি নমস্কার করলাম।
তা বললাম, আমি বললাম, "কেমন আছেন?" উনি বললেন, "আগে আপনি বলেন আপনি কেমন আছেন?" আমি বললাম, "আমি তো ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে দেশের মানুষ খুব চিন্তা ভাবনা করে। তো আপনার সঙ্গে তো যোগাযোগ সবার হয় না। আমি যে কষ্ট করে এসছি, সেরকম কষ্ট তো করলেও সবাই দেখা পাবে না।" তো তখন উনি বললেন যে, "না, আমি সুস্থ আছি। আমার একটা কানে একটা ছোট সমস্যা আছে। ওটা একটা দুর্ঘটনার সময় হয়েছিল।" উনি কিন্তু গ্রেনেড হামলার কথা উল্লেখ করলেন না। একটা দুর্ঘটনার সময় হয়েছিল। তো সেইটা ছাড়া তো এটা একটা বলেছে ছোট অপারেশন একটা করতে হবে। তো সেটা দেখা যাবে বলে। এছাড়া আবার আর কোনো অসুবিধা না। আর দেখুন, এই ঠান্ডা গরম এগুলো তো লাগবেই, এগুলো তো লেগেই আছে। প্রত্যেকটা মানুষেরই হয়, আমারও হচ্ছে। তা বললাম, ঠিক আছে। তারপর বিভিন্ন কথাবার্তা হলো। মানে কিছু, কিছু পলিটিক্যাল, কিছু নন পলিটিক্যাল। নন পলিটিক্যাল কথা যেগুলো, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওতেই। তবে ওনার একটা দেখলাম যে ওনার একটা ভেতরে উনি বুঝতে পেরেছেন আমার মধ্যে একটা জড়তা আছে। দেখুন, খুব স্বাভাবিক ব্যাপার। একটা দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে, হ্যাঁ, গোপালগঞ্জ থেকে, আপনাকে ধন্যবাদ। একটা দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছি। তিনি আমার দেশে রয়েছেন। তাকে আমি ১ম মিট করছি। তো একটা তো ভেতরে একটা চাপা টেনশন থাকে। যতই আমার দেশের আমি অনেক নেতা মন্ত্রীকে মিট করেছি। কিন্তু বিদেশের নেতার সঙ্গে, নেত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান একটা বৈঠক, সেটা ইনফরমাল, ফরমাল নয়, ইনফরমাল। অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে। তো সেখানে তো একটা জড়তা থাকে। কিন্তু উনি এমন একজন মানুষ যে উনি নিজে বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরে উনি এমন হালকা জিনিস দিয়ে শুরু করলেন কথাবার্তা। ১ম এ বাড়ির খবর নিলেন। আমার কটা ছেলে, মেয়ে আছে কিনা, বাড়িতে আর কে থাকে, বাবা-মা বেঁচে আছেন নাকি, কি হয়েছে, কোন সালে মারা গিয়েছেন, আচ্ছা আমার স্ত্রী কি করে, ছেলে কি করে। এই সমস্ত কথা বলতে উনি আমাকে অনেকটা সহজ করে দিলেন। তা যেটুকু নিরামিষ কথা যেটুকু হয়েছে, সেটুকু আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে, "আপনি সবই তো জানেন, তাহলে আপনি এই ওয়াকারকে আপনি বসালেন কেন? ভারতও তো আপনাকে তো বারণ করেছিল, ভারত সরকার।" তখন উনি আমাকে বললেন যে, "একটা চাপ ছিল।" আমি বললাম, "কিসের চাপ? আপনি প্রধানমন্ত্রী। আপনি হচ্ছেন সর্বে সর্বা। আপনার উপরে চাপ থাকবে, এটা তো মানা খুব মুশকিল।" তখন উনি বললেন যে, "এগুলো অনেক বিতর্কিত বিষয়, সেটা নিয়ে আমি এখনই কথা বলতে চাইছি না।" এখন যিনি বলছেন যে আমি চাইছি না, তখন আমি বুঝলাম যে উনি ব্যাপারটা নিয়ে এগোতে চান না। ফলে ওখানে ইতি করে দিলাম। তারপর আরো কথাবার্তা হলো, পলিটিক্যাল কথাবার্তা হলো। কিছু নন পলিটিক্যাল কথাবার্তাও হলো। তারপর বললেন যে চা চা এলো। আমরা চা খেলাম। উনি নিজে হাতে চা বানালেন। মানে ওই ট্রেতে করে সব শুদ্ধ আসে তো, ওই কাপ ডিশে আলাদা এলো, চা আলাদা এলো, দুধ আলাদা এলো। উনি করে খাওয়ালেন চা। তো আমি চা খেলাম। তার মধ্যেও গল্প-টল্প হলো, কথাবার্তা হলো। মানে এগুলো কিন্তু সব পলিটিক্যাল কথাই হচ্ছে। যেগুলো প্রকাশ করা যাবে না। সব পলিটিক্যাল কথা হচ্ছে। আমার কাছে খাতাও নেই, পেনও নেই। এবার আমার মনের মধ্যে তো খুব ইচ্ছা আছে যে একটা ছবি তো ওনার সঙ্গে তুলতে হবে। এবার ফোন তো আমার আগেই কেড়ে নিয়েছে। ওখানে তো জমা দিয়ে দিতে হয়েছে ফোন। তা আমি আর ওনাকে না সাহস করে বলতে পারিনি যে আপনার ফোন থেকে একটা সেলফি তুলে আমায় পাঠিয়ে দিন। সেটা কি বলা যায় একটা প্রধানমন্ত্রীকে? বলা যায় না। ফলে আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা থাকলেও সেটা কিন্তু আমাকে চেপে রাখতে হয়েছিল। তারপর স্বাভাবিকভাবে এবার রাত্রিবেলা যখন ডিনার,
যখন এলো তখন উনি দেখলেন যে উনি নিজে হাতে আমাকে একদম পরিবেশন করে উনি খাওয়ালেন। আমি এই গ্রাসটা মুখে তোলার পর, বললো, আগে আপনি খান। মুখে গ্রাসটা তোলার পর তারপরেতে উনি খেতে বসলেন। এটা হচ্ছে সৌজন্যতা, যে অতিথি তাকে আগে সেবা করো। আমাদের যেমন একটা রয়েছে, অতিথি দেবো ভব। অতিথিকে সবসময় সম্মানের সঙ্গে, দেবতার সঙ্গে তুলনা করো, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের এখানে কিছু পর্যটক আসেন, তারা দালালের পাল্লায় পড়েন, কিন্তু পুলিশে যদি একবার খবর পায় এই দালালি করেছে কোনো বিদেশির সঙ্গে, তার কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে। তো উনি সেটা বজায় রাখলেন। তারপরে খাওয়া দাওয়ার পর এবার তখন তো আমার এবার ফেরার টান, কারণ আমাকেও তো এবার তো একটা ভেতর থেকে তাড়না আসছে, তা আমার আর কোনো সুযোগ নাই বলার। তা আমি তো আবার আস্তে আস্তে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম। তো আমি আশ্বস্ত করছি আপনাদের, উনি খুব সুস্থ আছেন এবং মানসিক দিক দিয়ে অত্যন্ত দৃঢ়, এবং উনি বলেছেন যে আমি খুব শীঘ্র ফিরবো। আর আমি বললাম যে এর কি কোনো মেসেজ আছে? একটাই মেসেজ বললাম, তো আমি খুব শীঘ্র ফিরবো, যেটা উনি জয়শঙ্করজিকে বলেছেন। ভারত জিজ্ঞেস করেছিল কবে আপনি ফিরতে চান, সেই অনুযায়ী ব্যবস্থা করবে, কারণ ইউএসের সঙ্গে তো কথা হচ্ছে। তখন উনি বলেছেন আমার এখানে কিছু কাজকর্ম রয়েছে, কিছু টাইম দেওয়া আছে কর্মীদের, তাদের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপার আছে, আবার আমার ব্যক্তিগত একটু অসুবিধা আছে। এখন একজন মহিলা যখন বলেন ব্যক্তিগত অসুবিধা রয়েছে, তখন তাকে আর জিজ্ঞেস করা যায় না এগুলো। ফলে ওখানে সরকার বলেছে ঠিক আছে, আপনি আমার সময় মতো জানাবেন, কিন্তু 15 দিন আগে জানাবেন। আপনার যখন যাওয়ার ইচ্ছা হবে 15 ডেজ আমাদের আগে বলবেন, আমরা সেই মতো ব্যবস্থা করব। এবার যেদিন উনি মনে করবেন যে উনি যাবেন, সেদিনকে টাপাটাপ পড়বে, যদি তারেক রহমান ঠিকঠাক ব্যবস্থা না করে। ওই কারণে তো তারেক রহমানকে সমস্ত কিছু মানে বুঝিয়ে টুচিয়ে পাঠানো হলো, যে এই শর্ত আছে, এই শর্তগুলো মেনে তারপর করতে হবে, যেটা জয়শঙ্করজি মোদিজির চিঠিতে আবার স্মরণ করানোর জন্য হাতে শোক বার্তা ছাড়া একটা চিঠি ধরে দিয়েছেন। আর জামাতকে যা দিয়েছেন, জামাতের মোটামুটি আক্কেল গুরু হয়ে গেছে। জামাতের নেতা তার আক্কেল গুরু হয়ে গেছে। এই যে এত ভারত বিরোধিতা করে, সারা দিন ভারত বিরোধিতা, একটা ডেসপারেশন থেকে করে। মানে কি জানেন, এই যে পাকিস্তান এবং বাংলাদেশ, এই যে না পাওয়া থেকে, যে আমার পাশে একটা এত বড় রাষ্ট্র, আমি একটা ছোট রাষ্ট্র, এই না পাওয়া থেকে তাদের মধ্যে একটা মানে ওই কি বলে হতাশা তৈরি। সেই হতাশা থেকে এই জিনিসগুলো প্রকাশ হয়। আমি একটা বলশালী লোককে 4টে চড় মারলাম, সে ভাবলো বাবা আমি যদি একে একটা মারি একে এক্ষুনি মরে যাবে, তার থেকে সে হাত থেকে ঠেলে সরিয়ে দিয়ে সে চলে যাবে, সাধারণভাবে নির্বিবাদী লোক যদি হয়। আর নইলে ট্রাম্পের মতো গুন্ডা হলে তাহলে পরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রিক তুলে আনবে। আজকে সব থেকে বড় খবর তো ওইটা, আর ইরান। তোমার শো না থাকলে আমি আজকে ওই ভেনেজুয়েলার কপিটা করতাম রাত্রিবেলা। আসসালামু আলাইকুম দর্শক, একটা ফানি টাইপের একটা ভিডিও দেখছিলাম। ভিডিওতে এক ছেলে, ইয়াং তরুণ এক ছেলে আরেক ছেলেকে জিজ্ঞেস করছে যে দেখতো ঘটনাটা কিরকম হয়। একটা থানার সামনে একজন গিয়া ওসি সাহেব রে থানার সামনে গিয়েছে, গিয়া ওসি রে বলতেছে আমি তোমার পুলিশ পুরাইছি, আমি তোমার থানা পুরাইছি। ওসি সাহেব চুপচাপ বিলায়ের মতন শুনতেছে। আপনারা চিন্তা করে দেখেন, এই জুলাই প্রক্টোমিনেশন এই জিনিসটা যদি বাংলাদেশে না থাকতো, এবং এখন ধরেন নাই, ধরে নেন নাই,
কোনো একটা সময় থাকবে না, এটাই তো প্রকৃতির নিয়ম। যদি না থাকতো তাহলে আপনি ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, গড বলেন, প্রকৃতির নিয়ম ভেঙে আপনি অসংখ্য মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছেন। আপনি গিয়ে গর্ব করে দম্ভের সঙ্গে বলতে পারবেন কি আছে সামনের দিনে? আমি সবসময় বলি যে ডক্টর ইউনূস বা এই সরকার যদি না থাকে, হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই হবিগঞ্জের ঘটনা আজকে এখানে সীমাবদ্ধ হতো, কালকে রাত থেকে কি কি কীর্তি শুরু করেছে। আমার গ্রামের এক ছোট ভাই বলছে যে ভাই এটা কি দেখতেছি, দেশটার মধ্যে কি হইতেছে। মাত্র 20-25টা ছেলের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী সবাই মোতায়েন করা হয়েছে। ঢাকায় যা, হবিগঞ্জেও তা। কেউ মানে না এদের এই শাহবাগ ব্লকেট ডাক দিয়েছে, শাহবাগ ব্লকেট কেউ মানে না। ঘটনা কি আপনারা তো জানেন, মেহেদী হাসান শায়েস্তাগঞ্জে ওসির সামনে ওসি ধরে নিয়ে আসছে এক ছেলে, তখন এক সময় ছাত্রলীগ করতো, তারপরে নাকি জুলাই যোদ্ধা হয়েছে, জুলাই যোদ্ধা হওয়া সেই ছেলেকে ছাত্রলীগ পরিচয় ধরে নিয়ে আসছে, তাকে ছুটাইতে গেছে হবিগঞ্জের আপনার একদম কেন্দ্রীয় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক বা সেই টাইপের এক নেতা মেহেদী হাসান গিয়ে ওসি এসে হুমকি ধুমকি দিচ্ছে, এই আমরা বানিয়াচং থানা পড়াইছি, আমরা এসআই সন্তোষে পড়াইছি। এসআই সন্তোষের নামে এখনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন কিছু কিছু এদের এই বৈষম্য বিরোধী সমন্বয়ক টামন্বয়ক পোস্ট দেয়। তো ওসিকে হুমকি ধুমকি দিয়ে চলে আসলো। এই ভিডিও যখন লেক হইলো, তখন ভিডিওটা লেক হওয়ার পরে, মানে ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেল, তারপরে চারদিকে ছিছি রিডি পড়লো। পড়ার পরে তো পুলিশ ব্যবস্থা নিতে গেলে রে ভাই, এটা তো উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার। তো এই সিদ্ধান্তটা হয়তো 24 আগস্ট, সেপ্টেম্বর, 25 জানুয়ারিতে হতে পারে নাই, কিন্তু 26 জানুয়ারি যে একটু ডিফারেন্ট এই বৈষম্য বিরোধীদের জন্য, এইটা বোধহয় বোঝা গেল। ডিবি গিয়ে অ্যারেস্ট করলো ওই ছেলেকে এবং থানায় নিয়ে গেল। এরপরের কাণ্ড কারখানায় এটা মনে হচ্ছে যে রেফারেন্সে এসছে, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস দিতে হয়েছে যে আমরা এই ছেলেকে ছেড়ে দিব। পুলিশের উচ্চ পর্যায়ে সব তটস্থ অবস্থা মাত্র এই কয়েকটা ছেলের জন্য। এবং ঘটনা কি, পৃথিবীর কোন সভ্য দেশে গিয়ে আপনি যদি এই ঘটনার ইতিহাস তুলে ধরেন, এই সভ্য দেশ আমাদেরকে তখন কি বলবে? দেখেন, যা যা ঘটাইছে তারা, সেই ঘটনাগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ আমার সামনে আছে, যে বিবরণ থেকে আমরা জানতে পারছি যে রাতভর যে কীর্তি কারখানা হয়েছে, সেই কীর্তি কারখানার পেছনে মানে সবাই একটা তটস্থ ভাব, যে কি হলো মনে হয় যেন বাংলাদেশের সাংঘাতিক রকম একজন মানে হিরো টাইপ একজন নেতা, তাকে ধরা হয়েছে। এই ছেলে তার পরিচয় কি? সে কি একজন জনপ্রতিনিধি, পাবলিক ম্যান্ডেট আছে? সে গিয়ে, আমার কথা হলো জুলাই প্রক্লেমেশন আমি বাদ দিলাম, ওসির সামনে গিয়ে যে এই হুমকি ধুমকির কথা বললো, এটা কি অপরাধ না? এই অপরাধ যদি অন্য কেউ করতো, তাহলে তার রাজনৈতিক পরিচয় নাই, সে আওয়ামী লীগ না, ছাত্রলীগ না, তার অবস্থাটা কি হতো? আজকে জুলাই প্রক্লেমেশন আছে বলেই হবিগঞ্জের সেই সন্তোষের আত্মা কেটে মরলেও সেটার কোনো বিচার হবে না, সেটার প্রক্রিয়া আমরা বাদ দিয়ে দিলাম। আমি তো সবসময় বলি যে ইন্ডিমনিটি অধ্যাদেশ দিয়ে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বাঁচানো গিয়েছিল? প্রকৃতি এটা মানে না, আরে ভাই, প্রকৃতি কখনোই এটা মানবে না। এই নিয়মে প্রকৃতি চলে না, বিধাতা চলে না, ঈশ্বর চলে না, আল্লাহ চলেন না, গড চলেন না। প্রকৃতি তার নিয়মে তার শোধ নেই। ঢাকা ও হবিগঞ্জে টানা আন্দোলনের মুখেও শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে মুক্তি পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মেহেদী হাসান। আপনি বিশ্বাস করতে পারেন, মানে দিয়ে দিতে চাইছিল জামিন, এখন আইনি জটিলতা আটকা পড়ছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে তাকে ম্যাজিস্ট্রেটের বাসায় নেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল, তবে শেষ পর্যন্ত আদালত না বসায় মুক্তি পাননি মেহেদী হাসান। বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বহু জ্ঞানীগুণী মানুষ, বহু স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বহু মুক্তিযোদ্ধা হাতে হাত করা পড়ে দিনের পর দিন আদালতে যাওয়া আসা করে, তাদের জামিনের জন্য স্পেশাল কোর্ট বসে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদারের ভাষ্য অনুযায়ী জামিন প্রক্রিয়ার অংশ হিসাবে রাতেই একটি মাইক্রোবাসে করে ম্যাজিস্ট্রেটের বাসভবনে যান তিনি ও সংগঠনের মুখপাত্র আশরাফুল ইসলাম সুজন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত আদালত বসেনি এবং মেহেদী হাসানের মুক্ত করা সম্ভব হয়নি। মগের মুল্লুক জমিদারি। আরিফ তালুকদার বলেন, সেন্ট্রাল থেকে খেয়াল করবেন, সেন্ট্রাল থেকে আমাদের জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মেহেদীকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। প্রশাসনের আশ্বাসে শাহবাগের ব্লকেট তুলে নেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় জাতীয় ইস্যুতে মানে প্রতি পদে পদে এটার মধ্যে রোমাঞ্চ আর কি, এটা জাতীয় ইস্যুতে মানে এক ছেলে ওসির সামনে গিয়ে মাস্তানি করলো। এটা কি 2024 আমরা 24 আগস্টে পড়ে আছি, আমরা জুলাই আগস্টে
ওসির সামনে গিয়ে মাস্তানি করলো যে ওসি সাহেবরা, মানে ওসি শুধু ওই শায়েস্তাগঞ্জ থানার ওসি না, এই বডিটা, এই চেয়ারটাই তো সারা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখে। তাদের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে এরকম একটা ছেলেকে ধরলে পরে সে ওসিরা হুমকি দিতে পারে, মানে হুমকি দিতে পারার রাইটটা সে পেয়ে যাচ্ছে, আর হুমকি দিলে তারা কিছু বলা যাবে না, তাকে এরকম স্পেশাল কোর্ট বসায় তাকে জামিন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ন্যূনতম মানে বলছে আর কি যে এই কিন্তু দুঃখের বিষয়, জাতীয় ইস্যুতে আমরা যখন ম্যাজিস্ট্রেটের বাসায় গেলাম, ওনারা কেউ ন্যূনতম সৌজন্য বোধ দেখাননি, রেসপন্স করেনি। মানে ম্যাজিস্ট্রেট সাহেব উঠে দাঁড়ায় তখনই বলবে, স্যার আপনারা আসছেন, নেন একটু কাগজটা দেন, আমি সই করে দিই, জামিন হয়ে গেল। ওনারা আইনি জটিলতার কথা বলছেন। আমরা এখনো আশাবাদী যে প্রশাসনের সহযোগিতায় মাহিদিকে নিয়ে এখান থেকে বের হতে পারবো, তা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আর ইফতারুদ্দা আরো জানান, পুলিশের ভাষ্যমতে রাষ্ট্রের কাজে বাধা দেওয়া এবং অধ্যত্বপূর্ণ আচরণের জন্য মাহাদিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তার মুক্তির উদ্যোগ অব্যাহত রয়েছে। এবার আসেন আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায়। বানিয়াচংয়ের ঘটনা নিয়ে মাহাদির মন্তব্যের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনা কোনো মামলার বিষয় হতে পারে না, এটি জুলাই প্রক্রিমেশনের অন্তর্ভুক্ত। এই জুলাই প্রক্রিমেশন দিয়ে এত বড় অন্যায়, এত বড় অবিচার, এত বড় নিয়ম বিরুদ্ধ কাজগুলোকে শুদ্ধ করল। আচ্ছা, আমি শুরুতে বলছিলাম যে জুলাই প্রক্রিমেশন যদি না থাকতো তাহলে এখন দেশের কি অবস্থা হতো? দেশটা তো একটা শান্তির বাতাস বয়ে যেত, হয়তো এতদিন ওই অস্ত্রগুলো বের হয়ে আসতো, যেগুলো লুট হয়েছে জুলাই আগস্টে, সেগুলো বের হয়ে আসতো। আজকে কয়জন ছাত্র এই জুলাই প্রক্রিমেশনের পক্ষে রাস্তায় নেমেছে? আপনার আমার সন্তান কেউ কি রাস্তায় নেমেছে? তার আগের ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ডে যেতে চাই না, শুধু এইটুকুই বলবো, এই জুলাই প্রক্রিমেশন দিয়ে সবকিছু যে ঠেকানো যাবে না, এর একটা ইঙ্গিত হয়তো হবিগঞ্জের ঘটনা। আজ এই ডক্টর ইউনূস সরকারই আছে, এই সরকারের পরে বিএনপি সরকারই যদি আসে, বিএনপি সরকারের পক্ষেও কি সম্ভব হবে এইভাবে এক মাহদী হাসানকে স্পেশাল কোর্ট বসিয়ে তাকে রক্ষা করে নিয়ে আসা? আমি শুধু এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে দিতে চাই। এই ছেলেগুলাকে যারা ব্যবহার করেছে, আবার বলছি, তারা হয়তো আড়ালে চলে যাবে, গা বাঁচিয়ে চলে যাবে। এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।